আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজিএস ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের বিজিএস ক্লাসে তোমাদের যেই দ্বিতীয় অধ্যায় রয়েছে 17 পৃষ্ঠা, সেই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটি আমরা আলোচনা করে দিব। এর আগে আমরা 1 নং সৃজনশীলটি আলোচনা করেছি, আজকে আমরা 2 নং সৃজনশীলটি আলোচনা করে দিব এবং 2 নং সৃজনশীলের A to Z যেভাবে লিখলে 10-এ 10 পাবা সেই বিষয়টা আমরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। শিক্ষার্থীরা, আমরা সরাসরি প্রশ্নটিতে চলে যাচ্ছি এবং উত্তরটিতে চলে যাচ্ছি। সো প্রথমেই আমাদের এখানে বলছে 2 নং সৃজনশীলে আমাদের দেশে প্রাচীনকাল থেকে, একটু আমরা খেয়াল করি, আমাদের দেশে প্রাচীনকাল থেকেই কি হয়েছে, শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। কিসের চর্চা? শিক্ষা ও সংস্কৃতির চর্চা। গুপ্তযুগ ও পাল যুগ রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধি হয়েছিল বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এই ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। কতে বলা হয়েছে মাৎস্যন্যায় কি, সমতট অঞ্চল বলতে কি বোঝায়, উদ্দীপকে উল্লিখিত জেলার কোন যুগের নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো। এবং লাস্টের যে প্রশ্নটি, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকের উল্লিখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। সো প্রথমে যে প্রশ্নটা আমরা এখান থেকে লিখব, পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাৎস্যন্যায়। ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা মনে রাখবা, যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত। সমতট অঞ্চল বলতে কি বুঝো দেখো, তো এখান থেকে লিখবা যে পাল শাসকদের সময়কালে কুমিল্লা ও বিক্রমপুর সমতট অঞ্চল নামে পরিচিত ছিল। তারপরে দ্বিতীয় প্যারায় গিয়ে তোমরা লিখবা পাল শাসনামলে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা ও বিক্রমপুর অঞ্চলে খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। তখন এই অঞ্চল সমতট নামে পরিচিত ছিল। ডিয়ার স্টুডেন্টস, গতে কি বলছে আমরা দেখি। গত বলছে উদ্দীপকে উল্লিখিত জেলা কোন যুগের নিদর্শন পাওয়া যায়। সো আমরা উদ্দীপকটা পড়েছি এবং উদ্দীপক পড়ে আমরা যেই জেলার নাম পেয়েছি সেটা আমরা শুরুতে লিখব। উদ্দীপকে উল্লিখিত কুমিল্লা ও নওগাঁ জেলা প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায়। সো আমরা এখানে প্রথমে লিখব। তারপর বলছে প্রাচীন বাংলা স্থাপত্য শিল্পের বিপুল উৎকর্ষ ও খ্যাতি অর্জন করে। প্রাচীন বাংলায় সাহিত্য স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হলো বৌদ্ধবিহার। সে সময়ে এই বিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। এমন দুটি বিখ্যাত নিদর্শন হলো নওগাঁ জেলার অবস্থিত সোমপুর মহাবিহার ও কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার। এরপর তৃতীয় প্যারায় তোমরা সুন্দর করে লিখবে। তৃতীয় প্যারাটা তোমরা দেখো, এখান থেকে লিখবে উদ্দীপকে বলা হয়েছে আমাদের দেশে প্রাচীনকাল থেকেই শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে। গুপ্তযুগ ও পাল শাসনামলে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধি অর্জন ছিল বাংলাদেশ। কুমিল্লা ও নওগাঁ জেলায় এই ধরনের নিদর্শন পাওয়া যায়। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে উল্লিখিত কুমিল্লা ও নওগাঁ জেলা মূলত প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, গয়ের জন্য কিন্তু তোমরা 3টা প্যারা করবা। আমি যেভাবে 3টা প্যারা এখানে দেখিয়ে দিয়েছি ঠিক এভাবেই 3টা প্যারা করবা। কোনো গাইড বই বলতে অন্য কোনো কোম্পানির গাইড বই দেখে শুধু বিভ্রান্ত হবা না। দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। তো ফার্স্টে আমরা লিখব জ্ঞানে যে দেশের সংস্কৃতি ও সভ্যতা বিকাশে উদ্দীপকের উল্লিখিত অঞ্চল অর্থাৎ কুমিল্লা ও নওগাঁ বিভিন্ন মহাবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা হচ্ছে আমাদের জ্ঞান। দ্বিতীয় প্যারা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে প্রাচীন বাংলার অনেক বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এসব বিহারের মধ্যে সোমপুর মহাবিহার, শালবন বিহার উল্লেখযোগ্য। এই বিহারগুলো ছিল বড় পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান, বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্রবিদ্যা নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তারপর বলছে সেই সময়কালে বৌদ্ধ বিহারগুলো বাংলার বাইরে বিশেষ খ্যাতি অর্জন করে। ভারতের নানা অঞ্চল ও তিব্বত থেকে বৌদ্ধ শিক্ষার্থীরা এখানে শিক্ষালাভের জন্য আসত। বাংলায় বৌদ্ধ পণ্ডিতেরাও বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য যেতেন। তেমনি একজন হলেন পণ্ডিত অসিত দীপঙ্কর। কার্যত বৌদ্ধ বিহারগুলো ছিল সে সময় শিক্ষা ও সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র। এই কারণে বৌদ্ধ বিহারগুলো প্রাচীন বাংলার সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এটা আমাদের তৃতীয় প্যারা। আর চতুর্থ প্যারাটা আসলে ছোট করে দিয়েছি। সেটা হচ্ছে পরিশেষে বলা যায় যে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে কুমিল্লা এবং নওগাঁ অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সো এই ছিল আমাদের বেসিক্যালি, বলতো কি, এটাই ছিল আমাদের বেসিক্যালি এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটি। আমরা এরপর তোমাদের পরবর্তী ক্লাসে বিজিএসের 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রানা স্যারের সাথে। আসসালামু আলাইকুম।